জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণ শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক রানন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকে যে ইষ্ট প্রসঙ্গটা সেটা হচ্ছে পুরোটা আমাদের খাবারের উপরে। আমরা যারা নিরামিষ ভুজি রয়েছি, যারা নিরামিষ আসে সবসময় নিরামিষ খেয়ে থাকি, তারা অনেক সময় বা অনেকেই আছে যে হয়তো সস্তনিটা নিতে চাইছে কিন্তু ভাবছে যদি প্রোটিনের অভাব হয়, বা অনেকে ভাবছে যে নেবার ইচ্ছে রয়েছে কিন্তু ভাবছে যে পরে আবার প্রোটিনের অভাবে পড়বো না তো। এরকম নানান প্রশ্ন আমাদের ভেতরে কিন্তু এসে যায়, নানান প্রশ্নের মধ্যে আমরা পড়ে যাই। অনেক সময় আমাদের সন্তানরা যখন নিরামিষ শুরু করে দেয় তখন কিন্তু একটা বাধা আসে। সবাই এটা বলে থাকে যে এটুকু সন্তান যদি, এটুকু ছেলে মেয়ে যদি এখন থেকে নিরামিষ খায়, ওরা তো একটা প্রোটিনের অভাবের মধ্যে ওরা পড়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা, ঠাকুর আমাদের দিলেন কিন্তু সে বিধান, যে বিধান পালনের মধ্য দিয়ে আমরা সেই খাবারগুলো যদি গ্রহণ করি আমাদের পুষ্টির অভাব হবেই না। বরঞ্চ ঠাকুর বললেন যে কিছু খাবার আছে যা খাবার খেলে আমাদের মাংসের থেকেও আমরা জোর বেশি পাবো। রান্নায় তো সুস্বাদু হবে, তার সাথে হবে পুষ্টি প্রোটিনে ভরপুর। কি রান্না আছে যে রান্না খেতে অনেকটা রুই মাছের মতো লাগবে, কিন্তু গন্ধটা মাছের নয়, কিন্তু খেতে লাগবে অমন। বা কি খাবার খেলে আমাদের পেট ভালো থাকবে, পায়খানা পরিষ্কার হবে রোজ। অনেকের পায়খানার ডিস্টার্ব থাকে, রোজ পরিষ্কার হতে চায় না, সেটাও হবে। সব কিছুই ঠাকুর বলে গেছে, শুধু আমাদের পালন করার বিষয়। তাই কখনোই নিরামিষ খেলে প্রোটিনের অভাব হয় না যদি আমরা খাবারগুলো সঠিকভাবে খাই। এখন অনেকে বলতে পারেন যে নিরামিষে তো অনেক দাম। একদমই না। যে খাবারগুলো ঠাকুর বলেছেন সেগুলোর খুব একটা দামও নয়, এবং সেই খাবারগুলো যদি রোজকার পাতে আমরা রাখি আমাদের প্রোটিনের অভাব কখনোই হবে না, বরঞ্চ মাছ মাংসের থেকেও বেশি জোরালো এই খাবার। আসুন সেটাই পাঠ করছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, রান্না কত রকমের বলেছি, অমন 200 রকম 500 রকম বলেছি, লিখে রাখলে একখানা বই হয়ে যেত। শ্রী শ্রী ঠাকুর বলে চললেন, পোস্ত বাটা, ডাল বাটা, চাল বাটা ও নারকেলের দুধ মিশিয়ে শাকের সঙ্গে রান্না করলে ভালো হয়। তাহলে কি দিয়ে শাকটা রান্না করতে বললেন? পোস্ত বাটা, ডাল বাটা, চাল বাটা ও নারকেলের দুধ মিশিয়ে যদি শাক রান্না করা হয় তাহলে ভালো হয়। চাল অল্প দেওয়া লাগবে। আমরা পিটেলি দিই, কিন্তু চিনেবাদাম বা তিল বেটে ও চাল বেটে যদি দিই তাহলে খুব পুষ্টিকর হয়, প্রোটিনটা পাওয়া যায়। তাহলে আমরা যদি রান্নার মধ্যে, তারপর এখানে শাকের কথা বললেন, তো শাকের মধ্যে যদি আমরা তো পিটেলি দিয়ে থাকি, সেখানে যদি চিনেবাদাম বা তিল বাটা আর চাল, অল্প একটু চাল বেটে যদি সেই শাক রান্না করা হয় তাহলে যেমন পুষ্টিকর হয় তেমন প্রচুর প্রোটিন পাওয়া যায়, মাংসের থেকে জোর বেশি হয়। তাহলে কোনো রান্নায় যদি আমরা এই চিনেবাদাম, তিল বাটা এইগুলো দিয়ে থাকি, চিনেবাদাম আর তিল তো খুব একটা দাম নয়, ভাবলাম পোস্তর অনেকটা দাম, সবার সম্ভব নয় সব সময় খাবার, কিন্তু এই যে চিনেবাদাম এবং তিল বেটে যদি আমরা রান্নায় দিয়ে থাকি, শাকের মধ্যে দিয়ে থাকি একটু সাথে চাল বেটে, তাহলে যেমন পুষ্টিকর হবে তেমন কিন্তু প্রোটিন পাওয়া যাবে। এটা মাংসের থেকেও জোর বেশি পাওয়া যাবে এই খাবার যদি আমরা রোজকার পাতে রাখি। ননিমা বললেন, কাঁঠালের বিচি সিদ্ধ করে পিটেলি দিয়ে বড়া করলে ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, কাঁঠালের মুসড়ো ভালো করে রান্না করতে পারলে ঠিক রুই মাছের ঝোলের মতো হবে, কেবল মাছের গন্ধ থাকবে না, এই যা। তাহলে কাঁঠালের মুসড়ো মানে যে আমরা এঁচোড়টা খেয়ে থাকি, সেটাকে ঠাকুর বললেন যে মুসড়ো ভালো করে রান্না করতে পারলে রুই মাছের ঝোলের মতো লাগে। ঠিক তাই
এটা কেমন করে রান্না করতে হয়, কচুটাকে না আমি এটা দেখিয়ে দিলে ভালো হতো, এটা আমি রান্না করি। কচুটাকে যদি এরকম একটু লম্বা করে নিয়ে একটা সাইড আটকানোই থাকবে, আরেকটা সাইড একটু ছিঁড়ি 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 করে কেটে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে তারপর একটু মানে খুব সেদ্ধ করলে কিন্তু ফুলে যাবে সম্পূর্ণ, তাই অল্প একটু সেদ্ধ করে তারপর সেটাকে একটা মানে বেসন নুন হলুদ সব কিছু দিয়ে একটা গোলা তৈরি করে সেটাকে ডুবিয়ে সেটাকে ভেজে তুলতে হবে। তারপর সেটা যদি আলু দিয়ে ঝোল করা যায়, মাখো মাখো করা যায়, খেতে ওটা দেখতেও রুই মাছের মতো লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। তার মধ্যে ঠাকুর বললেন চিনেবাদাম যদি আর তিল বাটা যদি দিয়ে দেই তাহলে প্রোটিন আর পুষ্টিতে ভরপুর হয়ে যাবে এই খাবার। সুরেন্দা, লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না। সিসি ঠাকুর, লিভার ঠিক করে নিতে হয়, হয় গিমা শাক, নয় কুলেখাড়া, নয় হেলেঞ্চ, নয় ব্রাহ্মী, এর কোনো না কোনো একটি শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারে না। আমরা এই যে ব্রাহ্মী হেলেঞ্চা কুলেখাড়া এসব শাক মানে খাই না আমরা বলতে গেলে। কুলেখাড়া কখন খেয়ে থাকি, যখন আমাদের রক্তের অভাব হয়, দরকার পড়ে তখন খাই। কিন্তু ঠাকুর বললেন এই কুলেখাড়া হেলেঞ্চা ব্রাহ্মী এগুলো যে কোনো একটা যদি রোজকার পাতে আমাদের থাকে তাহলে কিন্তু লিভার খারাপ হতেই পারে না। উমাশঙ্কর দা উপস্থিত ছিলেন, তার দিকে চেয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, এইসব শাক নিয়মিত খেলে লিভার টনিকের কাজ করে, এতে পেট ঠান্ডা রাখে ও নার্ভ পুষ্ট হয়। তাহলে এই যে শাকগুলো ঠাকুর বললেন, গিমা কুলেখাড়া হেলেঞ্চা ব্রাহ্মী, এই শাকগুলো যদি আমরা নিয়মিত খাই তাহলে একটা লিভার টনিকের কাজ করে, এছাড়া পেট ঠান্ডা রাখে। আমাদের সবার পেট গরম হয়ে যায়, পেট গরম হয়ে যায়, গ্যাস হয়ে যায়, তাই পেটকে ঠান্ডা রাখার জন্য কিন্তু ঠাকুর বলে গেলেন এই শাকগুলো রোজকার পাতে একটা না একটা রাখতে। তিল বাটার মধ্যে যথেষ্ট প্রোটিন পাওয়া যায়, এই যে তিল বাটার মধ্যে যথেষ্ট প্রোটিন রয়েছে। এই তিল বাটার যে কত গুণ রয়েছে এটা আরেকদিন আমি বলবো কতটাই গুণ আছে, যে তিল বাটার মধ্যে যথেষ্ট প্রোটিন পাওয়া যায়। বেলের শাঁস রাত্রে জলে ভিজিয়ে পরের দিন সকালে সেই জল খেলে পেটের পক্ষে খুব ভালো হয়। বেলের শাঁস যদি আমরা রাত্রে ভিজিয়ে রেখে পরদিন সকালে যদি ওটা খাই তাহলে পেটের পক্ষে ওটা খুবই উপকার। শুধু খাদ্য নিয়ন্ত্রণ অনেক কিছু করতে পারে। ডাল, মটর বা মুগ অর্ধেক, ডাল মটর ডাল বা মুগ ডাল অর্ধেক নিতে হবে এবং তিল বাটা অর্ধেক। একটা কাপড়ে বেঁধে ভাত রান্নার সময় ভাতের হাঁড়িতে দিয়ে সিদ্ধ করে একটু ঘি বা তেল নুন ও কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ বেশ পুষ্টিকর। দেখুন এটাও একটা পুষ্টিকর খাবার, আমাদের মাছ মাংসের কোনো প্রয়োজন নেই। এই চিনেবাদাম বাটা তিল বাটা এসব যদি আমরা রোজ খাবার চেষ্টা করি, খাবার পাতে রাখি, সপ্তাহে 5 দিনও যদি খেয়ে থাকি, আমাদের মাংসের থেকেও জোর পাবো, আমরা বেশি মাংসের থেকেও প্রোটিন এবং পুষ্টি বেশি পেয়ে থাকবো। এসবের থেকেও বেশি পুষ্টি রয়েছে। কি করতে বললে, যে অর্ধেক ডাল, অর্ধেক ডাল আর অর্ধেক তিল বাটা, ডালটা বেটে নিতে হবে আর তিল বাটা একসাথে পুঁটলি বেঁধে ভাতের মধ্যে দিয়ে সেটাকে সেদ্ধ করতে বললো। এখন ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে হয়তো এটা দিলে একটু হবে, তাই আমরা এটাকে অন্য কোনোভাবেও কিন্তু ভাপিয়ে নিতে পারি, সেদ্ধ করে নিতে পারি। করে নিয়ে সেটা ঘি তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে খেতেও যেমন বেশ বেশ পুষ্টিকরও ঠাকুর বললেন। পেট ভালো না থাকলে এটা খাওয়া উচিত না, এবার যদি পেটের ডিস্টার্ব থাকে তাহলে এটা কিন্তু খাবেন না। এটা পেট যখন ভালো থাকবে তখনই এই ডাল বাটা এবং তিল বাটাটা একসাথে সেদ্ধ করে এটা খাবেন। সুস্থ অবশ্যই এটা কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে। যদি সুস্থ থাকেন, যদি পেট ভালো থাকে তাহলে কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে এই তিল বাটা আর এই ডাল বাটাটা একসাথে সেদ্ধ করে যে খাওয়ার কথাটা বললেন ঠাকুর, এটা খেলে পায়খানা পরিষ্কার হয়, রোজ পায়খানা পরিষ্কার হয়।
সুরেন্দা বললেন, ডালের মধ্যে পেটের পক্ষে ঠান্ডা কোনটা? মুগ ডালের শ্রী শ্রী ঠাকুর বললেন, মুগ ডালের সব গুণ দোষ একটু বায়ু করে। কাঁচা মুগই ভালো, ভাজা মুগ তার থেকে একটু খারাপ। ডাল কেমন পাক করা ভালো? শ্রী শ্রী ঠাকুর বললেন, সাধারণত একটু ঘন ডালই ভালো। পেট একটু খারাপ হলে ডালের ঝোলই ভালো। ডাল ভালোভাবে সিদ্ধ হওয়া চাই। তাহলে ডালটা একটু ঘন খেতে ঠাকুর বললেন, ঘন ডালটা ভালো। আর যদি পেটের ডিস্টার্ব থাকে তাহলে ডালের ঝোল, মানে ডালের উপরে যে জলটা থাকে সেই জলটা খেতে বললেন, ঘনটা খেতে বারণ করলেন। আর পুষ্টি, আমাদের মাংসের থেকেও বেশি পুষ্টি পাবো যদি আমরা চিনেবাদাম বাটা, তিল বাটা এসব দিয়ে রান্নাটা করি। এবং অর্ধেক মুগ বা মটর ডাল, তার সাথে অর্ধেক তিল বাটা আমরা একটা পুঁটলিতেই হোক যেখানেই হোক সেটাকে ভাপিয়ে নেব, সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে তার সাথে কাঁচা তেল বা ঘি, নুন, লঙ্কা দিয়ে যদি আমরা সেটা খাই, যেমন খেতেও বেশ তেমন বেশ পুষ্টিকরও ঠাকুর বললেন। তাই এসব খাবার যদি আমাদের রোজকার পাতে থাকে তাহলে পুষ্টির অভাব কখনোই হবে না, বরঞ্চ আপনার শরীর আরও সুন্দর থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবেন, শরীরের চাকচিক্য বাড়বে, তারুণ্যতা ফুটে উঠবে। নিরামিষভোজীদের দেখবেন একটা চেহারার মধ্যে একটা গ্লেজ আলাদাই থাকে, যারা ঠিকঠাক খাবার দাবারটা খায়। জল প্রচুর খেতে হয়, ঠাকুর বলেছেন এবং আচার্যদেব বলছেন খাবার আগে প্রচুর জল খেয়ে নিতেন, তাতে পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। আজকের ইষ্ট প্রসঙ্গে এখানে রাখছি। জয়।